একটা বক্তব্য যেটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সাহসী এবং একই সাথে বেপরোয়াও আমি বলবো ডেফিনেটলি এই বক্তব্য, এবং পাশাপাশি এটা সেনানিবাস কেন্দ্রিক বক্তব্য ছিল। এত সাহসী বক্তব্য এর আগে আমি আসলে কারো কাছ থেকে শুনিনি, আমার চোখে পড়েনি। আপনি কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে বলেছিলেন যে যদি ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের মানে ক্ষমতা দখলের কোনো চেষ্টা করা হয়, আমি আমার মতো করে বলছি, তাহলে মানুষ যেহেতু জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে, সুতরাং মানুষ দরকার প্রয়োজনে ক্যান্টনমেন্টের ইট পর্যন্ত খুলে নিয়ে আসবে, এরকম একটা বক্তব্য ছিল আপনার। আজকে আমি যদি ভুল না বলে থাকি, যখন আমরা অনুষ্ঠানটা ধারণ করছি আজকে অথবা গতকালকে, আমাদের সেনাপ্রধান যিনি আছেন তিনি খুব চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, এবং এটা আপনি শুনেছেন নিশ্চয়ই, যে সেনানিবাস নিয়ে কিংবা সেনা সদস্যদেরকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করে তাদেরকে নিয়ে বলেছেন যে তারা সবাই আমাদের বাচ্চার বয়সী এবং তারা একসময় তাদের ভুল বুঝতে পারবে। এই বক্তব্য, দুইটা বক্তব্য নিয়ে আমি আসলে আপনার ওপিনিয়ন জেনেই শুরু করতে চাই। আমাদের সেনাবাহিনী নিয়ে অন্তত 4-5টা সিগনিফিকেন্ট বক্তব্য আছে এর আগেও, বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে যখন বিভিন্ন ভাবে উস্কে দেওয়া হচ্ছিল, অনেকে ক্যান্টনমেন্টের দিকে যাওয়া শুরু করছিলেন হাসনাত আব্দুল্লাহর একটা ইস্যু নিয়ে, তখন আমরাই এটার প্রতিবাদ করে আমরা বলেছি যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল হতে দেওয়া যাবে না। নিশ্চয়ই যে সেনাবাহিনীরা গুমের সাথে জড়িত ছিল, খুনের সাথে জড়িত ছিল, তাদেরকে বিচার করতে হবে, এবং ধরে ধরে বলেছি যে পিলখানা কমিশনের একদম সুস্পষ্ট যদি প্রতিবেদনটা আসে, এখানে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ফেঁসে যাবেন। যদি গুম কমিশনেরটাও আসে তাহলে ফেঁসে যাবেন, কিন্তু এটা কি পুরো বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর সমস্ত কর্মকর্তা? না। তো আমাদের বক্তব্যটা খুবই স্পেসিফিক, যে যেই সেনাবাহিনী জনতার পক্ষে দাঁড়িয়েছিল বা দাঁড়াতে বাধ্য হয়েছিল, এখন যদি আর একটা 111-এর মতো পায়তারা তাদেরকে দিয়ে কেউ করায়, আর করালে অবশ্যই এটা ভারতীয় আধিপত্যবাদ করাবে, এটা আমরা জানি। কারণ ভারতীয় আধিপত্যবাদের এখনো শক্তিটা সেনাবাহিনীর মধ্যে একদম আগের মতোই আছে, এটা আমরা কিছু করতে পারি নাই। সেই প্রেক্ষাপটে বলেছি, তারা যদি এই প্রচন্ড জনমতের বিরুদ্ধে গিয়ে যদি ওরকম একটা 111 করতে চায়, আর এই 111-কে মানুষ একদম ভারতীয় আধিপত্যবাদের সরাসরি আগ্রাসন হিসেবে মনে করবে, তাহলে জনগণ ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। কিন্তু ফ্যাক্ট হলো যে এটা তারা যদি না করে, তাহলে সেই সেনাবাহিনীকে সম্মান করা, তাদেরকে প্রোটেক্ট করা, সেটা বাংলাদেশের সেনাবাহিনী জনগণের সবচেয়ে বড় দায়িত্ব। এবং তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান, তিনি বাহিনীর প্রধান হিসেবে যে বক্তব্যটা দিয়েছেন একদমই ঠিক আছে, কারণ এর চেয়ে আর উনি কি বা বলতে পারেন, সেটা ঠিকই আছে। গোপালগঞ্জের মাটি বলেন, আকাশ বলেন, বাতাস বলেন, সবাই আওয়ামী ভক্ত, ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই। তো তাদের জায়গা থেকে এই মুভমেন্ট বলেন বা আপনার বক্তব্য বলেন, গোপালগঞ্জের আপামর সাধারণ মানুষকে তো হার্ট করলো। অবশ্যই। এখানে ভাই একটা কথা বলি আপনার মাধ্যমে, প্রথমত সেটা হচ্ছে গোপালগঞ্জে তো সবে আওয়ামী লীগ করে না, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, প্রথমত আপনার মাধ্যমে বলি, এটার কোনো ব্যাখ্যা নাই, সেটা হচ্ছে গোপালগঞ্জের যারা আওয়ামী ফ্যাসিবাদের লোক না, দেশপ্রেমিক মানুষ, তারা যারা আহত হয়েছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করছি যে আমি আপনাদের সন্তান, আপনারা প্লিজ দুঃখ নেবেন না। কারণ কোনো জেলার সাথে তো আমাদের কোনো ঘৃণার জায়গা নাই, এই ঘৃণার বিরুদ্ধেই তো আমাদের লড়াই, প্লিজ আপনারা কষ্ট পাবেন না। কিন্তু এর পরের কথাটা কি জানেন, সেটা হলো হাসিনা ভারতের সাথে আওয়ামী লীগ এবং ভারত মিলে যেটা করেছে, বাংলাদেশকে অঘোষিত ভাবে টুঙ্গিপাড়ার একটা উপনিবেশ বানিয়েছে। ছোট একটা গল্প আমার মনে পড়লো, 3-4 বছর আগে ট্রাফিক সার্জেন্ট একজনে ধরছে মোটরসাইকেল, নাই মানে ওই হেলমেট নাই, লাইসেন্স নাই। তা আমি পাশে দাঁড়ানো, আমার এই কথাটা আমি যখন ক্লাস নিচ্ছিলাম আমার বিভিন্ন স্টুডেন্টদের, ওদের সাথেই গল্প করেছি। তো সে সার্জেন্টকে কোনো উত্তর দিচ্ছে না, তো এরকম 2-3 মিনিট বলার পর সে বলতেছে শুধু পিছনে তাকান। তো পিছনে তাকান বললে পর, তো পিছনে তাকাই দেখলাম ওই যে বোর্ড, ওখানে লেখা গোপালগঞ্জ। এরপরে সার্জেন্ট তাকে ছেড়ে দিল। মানে হলো ওই যে আপনার নাম্বার প্লেট, এই নাম্বার প্লেটে গাড়িটা হলো গোপালগঞ্জের, মানে উনি বুঝাতে চাইলেন উনি গোপালগঞ্জের মানুষ, সুতরাং এইটাই হওয়ার কথা ছিল, আর বেশি কিছু করলে হয়তো ওনার চাকরি চলে যাবে। এই যে গোপালগঞ্জ নাম করে পুরো বাংলাদেশকে একটা টুঙ্গিপাড়ার উপনিবেশ বানিয়ে ফেলা, দেখেন বেগম জিয়ার সেই কথাটা আপনার মনে আছে নিশ্চয়ই, যে গোপালগঞ্জের নাম বদলে যাবে। এর মানে কি গোপালগঞ্জের সাথে ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? নিশ্চয়ই না। কিন্তু এই বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, আপনি পুলিশের মধ্যে দেখেন, আমলাদের মধ্যে দেখেন, গোপালগঞ্জ মানে গোপালগঞ্জকে ধরে 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 তাদেরকে চাকরি দিয়ে, প্রমোশন দিয়ে, সব হত্যাগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছে, এবং তাদেরকে এম্পাওয়ার করেছে কোন পরিচয়টা, সে গোপালগঞ্জের ছেলে বা গোপালগঞ্জের মেয়ে, রাইট?
তা আমাদেরকে যেটা করতে হবে ওই আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা তো এটা বলছি না যে এই গোপালগঞ্জ একদিন আবার বগুড়া হয়ে উঠতে পারে, না, আমরা বগুড়া হতে দিব না গোপালগঞ্জে। এর মানে হলো যে কোনো একক জেলা, একক ব্যক্তির পরিচয় কাউকে মনস্টার হতে দেওয়া যাবে না। সুতরাং হ্যাঁ, আর ওই দিন আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ হলো হাসনাতরা যখন লিটারারি, এটা সত্য যে ওদেরকে ওভাবে পেলে ওদেরকে মেরে ফেলতো এমন ভাবে, ওদের সাথে তো বারবার কথা হচ্ছিল। তো আপনি যখন বুঝবেন, দেখেন আমি তো হাসনাতদের পলিটিক্স করি না, কিন্তু হাসনাত, বিএনপি, জামাত, এনসিপি যারা এই জুলাইয়ের যোদ্ধা, তারা তো সবাই আমার ভাই। ইভেন আওয়ামী লীগের সেই মানুষটা, আমি হাজারবার বলি, যে গণহত্যা করে নাই, গুম করে নাই, খুন করে নাই, হত্যা করে নাই, কিন্তু সে ফিলোসফিক্যালি আওয়ামী লীগ, আমি তো তাকেও বলি যে তার সাথে কোনো অন্যায় করা যাবে না, তার সাথে ইনসাফ করতে হবে। না, আওয়ামী লীগের অনেকে আছে জুলাই পক্ষে ছিল, হ্যাঁ, একদম স্বীকৃত আওয়ামী লীগ। আমি আপনাকে বলি, আমি যে আমার শেষের 10 দিন তো আমার বাসায় থাকতে পারি নাই, এবং আমার ওয়াইফ তখন বাসায় একা, আমার বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির কেউ জানে না যে আমি বাসায় নাই, আমার ওয়াইফ প্রেগনেন্ট, কিন্তু তখন আমি রাতে বাসায় থাকি না, কারণ সারা রাত জেগে জেগে ল্যান্ডফোনে, তখন যখন নেট ব্ল্যাক আউট করা হয়েছিল, আমি যে বাসাটা, যে আপার বাসায় ছিলাম, ওনার ভাইও আওয়ামী লীগের ওয়ার্ডের একজন বড় নেতা, এবং ওই বাসাতে এই জন্য আমি এই আপার বাসায় থাকতে পেরেছিলাম, এবং ওনার ভাই জানতো, কিন্তু ওনাকে বারবার ডেকে বলেছে এটা কিন্তু খুব রিস্কি হচ্ছে, বাট এবং ওই আপা, আমি অনেক টকশোতে বলেছি, উনি রাত 2টায় 3টায় আমার সাথে ব্রাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে, তারপরে আবুল হোটেলের ওখানে বোরকা পরে ফাইল নিয়ে হসপিটালের আমার সাথে গেছেন, কারণ ঠিক তখন আমার ওখানে যাওয়া দরকার ছিল অবস্থা বোঝার জন্য। আমি একটা লুঙ্গি পরে, টি শার্ট পরে তার সাথে গেছি, এবং সে হসপিটালের ফাইল নিয়েছে যাতে বুঝতে পারি যে আমাদের ইমার্জেন্সি হসপিটালে যাওয়া প্রয়োজন আমার বোনকে সাথে নিয়ে। তো এটা তো সত্য। তো এই জন্য আমরা চাই যারা আওয়ামী লীগের গণহত্যার সমর্থক না, তাদেরকেও আপনি একটা স্পেস দেন, তবে তার আগে কি করতে হবে, এই গণহত্যার বিচারটা করতে হবে, বিচার করে তারপর তাকে নতুন করে স্পেস দিতে হবে। তো এই ঘৃণা তো আমরা আওয়ামী লীগের মতো ছড়াতে পারি না। অনেকেই হাহুতাশ করেন অতীত সময়ের জন্য যে আমরা বোধহয় আগেই ভালো ছিলাম, কি বলার আছে আপনার এখানে? আগে তো ভালো অনেকে ছিলই, যার সন্তান আয়না ঘরে যায় নাই, গুম হয় নাই, খুন হয় নাই। গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একজন ডাক্তার সাক্ষী দিয়েছেন, উনি তো আর কোনো দলের না, নিউরোসায়েন্স হসপিটালের। উনি বলছেন এই জুলাই গণ অভ্যুত্থানে নিউরোসায়েন্সে যতজন ভর্তি হয়েছেন তার 167 জনের মাথায় কোনো খুলি ছিল না। কিবরিয়া ভাই, আই রিপিট, গতকালকের পত্রিকা খুলে দেখেন, আপনি চোখ বন্ধ করে ভাবেন এটা আপনার ভাইয়ের রিপোর্ট, আপনার সন্তান, আপনার বাবা মা, যে 167 জনের মাথায় কোনো খুলি ছিল না। আমার বাসার সামনে আমি 8 বাচ্চার জানাজা পড়েছি, এবং আমার একটা বিখ্যাত গান যেটা এই জুলাইয়ের পরে প্রচুর মানুষ শুনেছে, লাল জুলাই নামে, নাট্যকার, নাট্য পরিচালক বান্নাবাই মেক করেছেন এবং রাহাত শান্তনুবাই গিয়েছেন। এই গানটা আমি শুধু একদম রক্তের মধ্যে দাঁড়াই লিখছিলাম, আমার দিয়া শান্তনু ভাই লেখাইছিলেন র‍্যাপ। তো এইটার মধ্যে আমি এভাবে ছিল যে মানে আমার সামনে বসে একজনের চোখ উপড়ে যাচ্ছে, যে চোখ এরকম চেপে ধরছেন, গল গল করে রক্ত পড়ছে, সে মিছিল থেকে সরছে না। কিবরিয়া ভাই, যে আপনাকে এটা বলেছে কি আপনার অন্য কোথাও সাথে বলেছি, ইলিয়াস আলী ভাই বিএনপির, ওনার লাশটা যখন মানে চিরে মধ্যে পাথর দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, ঠিক তারপরেই হাসিনা ইলিয়াস আলী ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানকে পাশে বসিয়ে সান্ত্বনা দিচ্ছেন। তো হয় কি, যার সন্তান গুম হয় নাই, খুন হয় নাই, তার লাইফ তো ভালোই ছিল। যারা পাচার করেছে, এখন এই যে আগেই ভালো ছিলাম, এদেরকে আমি শুধু একটা বলি যে ট্রায়াল হলো, আর্টিফিশিয়ালি হলেও এদের কাউরে 1 ঘন্টার জন্য ওরকম একটা আয়না ঘরে যদি রাখা যায়, অথবা তার সন্তানকে, তার বাবা মাকে। প্রফেসর ইউনূস যেদিন প্রথম আয়নাঘর ভিজিট করলেন, ওদিন একটা বাচ্চা মেয়ে গেছিল তার সাথে। সেই বাচ্চা মেয়েটা পর ইন্টারভিউতে বলতেছে, ওর মাকে যখন আয়নাঘরে নিয়ে আসছে তখন ও খুব ছোট, ওরেও নিয়ে আসছে সাথে, ওর মা অনেক ভারী। তো ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে, তো ও বলছে যে আমার মার একটু পানি দেন। এরপরে এমন লাথি মারছে, ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে, নড়তে পারতেছে না। একটা মেয়ে বলতেছে যে তাকে আয়নাঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মায়ের চোটে, তারপরে বলছে আমাকে প্যাড দেন, হো হো করে হাসতেছে। আপনি ভাবেন যে আপনার বোন, আপনার, এবং সব থেকে ভয়াবহ এই যে আলেপ আয়নাঘরের একজনকে ধরেছে, আয়নাঘরে নিয়েছে, তাকে জঙ্গি হিসেবে তার জবানবন্দি নেবে, কিন্তু সে দিচ্ছে না। তাকে জঙ্গি হিসেবে জবানবন্দি নেয়ার জন্য তার স্ত্রীকে ধরে এনেছে তার সামনে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজাদার স্ত্রী, সে যাতে
স্বীকারোক্তি দেয় যে এখানে জঙ্গিপনা আছে আর সে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত। ভাই এই কথাগুলো যারা বলে আর্টিফিশিয়ালি হলো, দুনিয়ার যে মানুষটা ডাকাত তারও তো সন্তান আছে। একটা ছবি আছে, একটু দেখে নিন। হঠাৎ করে ওনার কথা শুনে মনে পড়লো, ছবিটার নাম হচ্ছে আনথিঙ্কেবল। যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তারা দেখে নিন ছবিটা। তো আমাকে কিভাবে ইদানিং অনেক বড় ভাইরা বলে কি, তুমি অনেক ইমোশনাল কথা বলো, এখন একটু প্র্যাকটিক্যাল কথা বলা দরকার, একটু ইমোশন দিয়ে তাড়িত হও। আমি ভেবে পাই না ভাই, 24-এ এই দুনিয়ার কোন পলিটিক্যাল সায়েন্টিস্ট একটা অঙ্ক কষে বসছিল যে এই ফ্যাসিবাদের পতন হবে এই বাচ্চাদের হাতে? সবাই তো 24-এ নির্বাচনের পরে বলেছে আরো 5 বছর। কি ভীষণ ইমোশন থাকলে, সেদিনকে আমার সাথে একটা বাচ্চার দেখা হয়েছে, তার বাবা আমাদের সাথে দেখা করতে এসেছে, যে ও প্রথম দিন নামছে, ও 9-এ পড়ে, সারা জীবন গেম ছাড়া কিছু খেলে নাই, বন্ধুদের সাথেও আড্ডা দেয় না, কিন্তু এই রক্ত দেখে সে নামছিল। তার বাবা মা মনে করছে ও খুব খারাপ করে ফেলবে, পরের দিন রাত্রিরে ওরে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে ওর ঘুম পাড়াই রাখছে। পরের দিন কি হয়েছে আপনি অবাক হবেন, এই বাচ্চা সে ঘুম থেকে উঠে তাকে বিকেল হয়েছে এবং তাকে মিছিলে যাইতে দেয় নাই। সে বাসায় বটি নিয়ে তারপরে বাপ মারে ধরছে, আমার উঠাও নাই কেন, সেই বটি নিয়ে তার বাবা তার সাথে রাস্তায় নামছে। এটা শুনেছি আমি। মানে যে ও যেহেতু নামবেই তাহলে আমি নামি। এগুলো কি প্র্যাকটিক্যাল ছিল? তাহলে এই ইমোশন, বাচ্চার চোখ ঝুলে যাচ্ছে, এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি নাই। মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো, কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু। কিভাবে এটা আমি অনেকবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে, জুলাইয়ের আহত, তা আমাকে দেখে ওনারা কথা বলতেছে, তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি, ও কোরআনের হাফেজ, মনে হয় 21 না 22 বছরের, 2 চোখ চিরতরে হারাই গেছে, আলো ফিরবে না। তা আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই, আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়? আমি বললাম ভাই 1 সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চাই, আমার মা আমার অনেক নিষেধ করছিল আন্দোলনে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই, আমার একটাবার মন চায় আমার মারে দেখি। তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে, টিস্যুদের ব্যবস্থা করেন। সরি ভাই, প্লিজ টেক ইউর টাইম।